না, ফ্যামিলি কার্ড এটা আমাদের দেশে একটা নিউ কনসেপ্ট। ফ্যামিলি কার্ডের মিনিং হলো আমাদের দেশে সরকারি প্রণোদনা সহযোগিতার নামে নানান ধরনের মতসব হয়, নানান ধরনের পক্ষপাতিত্ব হয়। যে আমরা যদি সরকারে আসতে পারি তাহলে বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, মোর অর লেস 4 কোটি পরিবার। আমরা এটা নিয়ে কাজ করেছি, হিসাব করেছি। তো 4 কোটি পরিবারে প্রত্যেকটি পরিবারে নারী অভিভাবক যিনি থাকবেন তার নামে এই কার্ডটা হবে, একটা পরিবারের জন্য একটা কার্ড। হ্যাঁ, এবং এই কার্ডের মাধ্যমে শুধুমাত্র সরকারি প্রণোদনা না, সব ধরনের নাগরিক সুবিধা তিনি পাবেন একজন নারী। আর এই কার্ডের আরেকটা বিশেষত্ব হলো এই যে আমরা আপাতত বাংলাদেশের এই 4 কোটি পরিবারের মধ্যে থেকে 50 লক্ষ পরিবার প্রাথমিকভাবে সিলেক্ট করে তাদের পরিবারকে একটা প্রণোদনা দেওয়া হয় ওই নারীর নামে। যাতে এর 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 একটা অর্থ হলে এই যে নারী আসলে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত আমাদের দেশে, আমাদের সমাজে, পশ্চিমের সমাজের মতো না, কারণ তারা উপার্জন করতে পারে না। তো আমরা নারীদেরকে একটু স্বাবলম্বী করবার যে প্রয়াস, এর আগে বেগম খালেদা যেমন এসএসসি পর্যন্ত নারীদের বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছিলেন, পরের বার 2001 সালে ইন্টারমিডিয়েট পর্যন্ত সুযোগ দিয়েছিলেন। এইবার আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের 50 লক্ষ পরিবারের 50 লক্ষ নারীকে সরকারি একটা প্রণোদনা দেব প্রতি মাসে। সেটা ন্যূনতম 2,500 টাকা বা তার সমপরিমাণ তেল, চাউল, ডাল, তার সংসারের যে প্রয়োজনীয় সামগ্রী সেটা দেবো, হয় এটা না হলে এই টাকা। এবং আমাদের অর্থনৈতিক সক্ষমতা যখন বাড়বে তখন এই সংখ্যাটা, কার্ডের এই প্রণোদনার সংখ্যাটা আরও বাড়বে। এই 50 লক্ষ যারা সীমিত আয়ের পরিবার তাদেরকে, যেমন আমার পরিবারে হয়তো প্রয়োজন নাই, ওনার পরিবারে প্রয়োজন নাই, বা তার পরিবারে প্রয়োজন নাই, তো যাদের প্রয়োজন আছে একটু নিম্নবিত্ত পরিবার, অসচ্ছল পরিবার, তাদের এরকম 50 লক্ষ পরিবারকে 50 লক্ষ ফ্যামিলি কার্ডের আওতায় সরকারি একটা প্রণোদনা প্রতি মাসে তার ঘরে পৌঁছে দেওয়া হবে। এটা হলো ফ্যামিলি কার্ডের ধারণা বা সিস্টেম। আর কৃষি কার্ড, যেটা কৃষি, তো আপনারা জানেন যে কৃষি এবং কৃষক 5,000 বছরের পুরনো পেশা আমাদের কৃষক। বলা হয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সরকার আসে, সরকার যায়, বাংলাদেশের কৃষক ধুকে ধুকে মরে, সত্যিই মরে। কারণ কৃষক যে ফসল উৎপাদন করে সেই ফসলের মূল্য পায় না। ফসল উৎপাদন করার খরচ এখন দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে 10 বছরের তুলনায়। সার, বীজ, ওষুধ, কীটনাশক, হ্যাঁ, যান্ত্রিক কৃষি। আগে একটা কৃষকের 5টা ছেলে থাকতো, তারা মাঠে পরিশ্রম করতো, ফসল উৎপাদন করতো, গরু ছিল। কিন্তু এখন তো সেটা না, গোটাটাই যান্ত্রিক কৃষি এবং শ্রম তাকে এরকম, এবং সারের দাম, বীজের দাম, কীটনাশকের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তারপরেও কৃষক যদি উৎপাদন করে তার কোনো উপায় নাই, তাকে উৎপাদন করতে হয় না, জমি পতিত থাকে। তো আপনি খবর নিয়ে দেখবেন যে এই কৃষকের 20 বিঘা জমি পরের বছর 1 বিঘা বিক্রি করে তাকে সংসার চালাইতে হয়। সেই জন্যে আমাদের কৃষি খাত, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আল্লাহ যদি ওকে প্রধানমন্ত্রী করে, কৃষকের প্রতি ওনার অনেক আগে থেকেই ফ্যাসিনেশন। আমি দেখেছি উনি ঈশ্বর দিতে চলে গেছেন পেঁপের খামার দেখতে, পেঁপে বাচ্চার পেঁপে খামার। উনি সৌদি আরবে উনি ভালো কাজে চলে গেছিলেন, যে খেজুরের মানে চাষ পরীক্ষামূলকভাবে সৌদি আরবের যে খেজুরের চারা সেইগুলো উনি দেখবার জন্যে। উনি নিমের গাছের চারা রাখছেন। উনি একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে এই প্রকল্পের আওতায় গ্রামে গ্রামে ঘুরে হাঁস, মুরগি, ছাগল এগুলো নারীদের মধ্যে বিতরণ করেছেন। এবং মানে কৃষি নিয়ে তার যে ফ্যাসিনেশন আমি দেখলাম, সেটা মানে অভাবনীয় এবং অতুলনীয়। সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের এখনও অর্ধেকের বেশি কৃষক, বাংলাদেশের কৃষককে সত্যিকার অর্থেই বাঁচাতে হবে। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা কৃষকের জন্য একটা কৃষি কার্ড তৈরি করে দেবো আমরা, এবং সেই কার্ডের মধ্যে একটা ডাটাবেজের আওতায় সেই কার্ডের মধ্যে কৃষকের যাবতীয় তথ্য থাকবে। তার কত মন ফসল হয়, তার কত শতাংশ জমি আছে, তিনি কি ফসল উৎপাদন করেন, তাকে অন্য কি ফসল উৎপাদন করলে সেটা জাতীয় কি অর্থনীতির জন্য আরও ভায়াবল হতে পারে, তাকে সেভাবে উৎসাহিত করা। এবং এই কার্ডের মাধ্যমে তিনি যাবতীয় সরকারি ফ্যাসিলিটি বা নাগরিক সুবিধা কী পেতে পারেন সেটা এক কৃষি কার্ডের মাধ্যমে সেটা হবে। এবং আমরা যারা বিত্তহীন কৃষক বা একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে বা প্রত্যেক কৃষককে যাতে এই কার্ডের আওতায় সার, বীজ সরকারি যেটা দেওয়া হয় সেটা স্বল্প মূল্যে বা ন্যায্য মূল্যে যাতে তার কাছে দেওয়া যায়, সেই সুবিধা তিনি পাবেন। এবং প্রান্তিক কৃষক যারা আছেন তাদেরকে অন্তত বছরে একটা ফসল উৎপাদনের যে খরচ, সেই খরচ তার কাছে আমরা পৌঁছে দেবো। এরকম একটা পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা শেষ করবো, এর আগে হচ্ছে যে এই জাতি আসলে আসার কথা শুনতে চায়, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে যদি ক্যামেরায় তাকিয়ে না, শোনেন, আমাদের একটা বিশাল তারুণ্যের গোষ্ঠী আছে যেটা পৃথিবীর অনেক দেশের নাই। আপনি জাপান বলেন, নিউজিল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, এই যে আমার যে জনশক্তি,
এই জনশক্তিটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমাদের ছেলেরা এখনও কিন্তু গুগলসে, নাসায়, হ্যাঁ, তারপরে বিভিন্ন মানে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছে। আমি পৃথিবীর বিভিন্ন 28টা দেশ ভ্রমণ করেছি, সেখানে দেখছি বাংলাদেশের নারীরা আপনার পিৎজা হাটে, তারপরে আপনার ওই বার্গার কিংয়ে, এইসব প্রতিষ্ঠানে, ম্যাকডোনাল্ডসে ম্যানেজার হয়ে কাজ করতেছে। আমি দেখেছি কিন্তু, কারণ তারা পরিশ্রম করতে জানে, মানে নদী সাঁতরে পাহাড় ডিঙিয়ে তারা বিদেশে চলে কাজ করতে পারে। তো আমাদের যে এই যে মানে শ্রম শক্তি আছে, আমাদের যে হাত আছে, আমাদের কাজ হলো একটা সুশাসন তৈরি করে দেওয়া শুধুমাত্র, এবং এই তারুণ্যের এই গোষ্ঠীকে একটা সময়োপযোগী, একটা কারিগরি, একটা টেকনিক্যাল এডুকেশন তৈরি করে দেওয়া, যারা পৃথিবীর বিভিন্ন দেশে নেতৃত্ব দিতে পারবে। আমরা যদি সত্যিকার অর্থে একটা জ্ঞান ভিত্তিক, একটা প্রযুক্তি নির্ভর এবং একটা কার্যকরী এডুকেশন বা শিক্ষা বা বিজ্ঞান বা প্রযুক্তি আমাদের তরুণদেরকে ধরিয়ে দিতে পারি, এবং সেটা কেবল সম্ভব গণতন্ত্র এবং সুশাসনের মধ্য দিয়ে। আমরা মনে করছি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জটা যদি নিতে পারি এবং আমরা তৈরি করে দিতে পারি আমাদের তরুণদেরকে সুশাসনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে, আগামী 10 বছর পরে আমরা গোটা পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র বা মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা একটা প্রশ্ন Thank you.